বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ জলিলুর রহমান জুয়েল, প্রভাষক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আমি যে ক্লাসটি আজকে তোমাদের সাথে আছি সেটা হচ্ছে ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের স্পেনের মুসলমানদের ইতিহাস। আমার এই এখন যে লেকচারটা দেবো সেটা হচ্ছে 2 নম্বর লেকচার। আর লেকচারের শিরোনাম প্রথম হাকাম কর্তৃক ফকিহ বিদ্রোহ, অন্যান্য বিদ্রোহ দমন। তিনি কিভাবে বিদ্রোহগুলো দমন করেছিলেন সে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হবে। তাহলে স্বাগতম আবারও, ফুলের শুভেচ্ছা সবাইকে। আমরা চলে যাই মূল পাঠে। হাকামের পরিচয় নিয়ে আমরা একটু আলোচনা করব, তারপরে মূল পাঠে চলে যাব। তার নাম, প্রথম হাকাম আসল নাম হচ্ছে আবুল মুজাফফর আল মুর্তজা। পিতার নাম হচ্ছিল হিসাম, প্রথম হিসাম। আর জন্ম 774 খ্রিস্টাব্দে, মৃত্যু 822। শাসনকাল ছিল 796 থেকে 822 সাল পর্যন্ত। স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাতের তৃতীয় আমির। তো এই হলো হাকামের পরিচয়। আর হাকাম তো মুসলিম স্পেনে শাসন করতেছিলেন। আমরা সাথে একটা মানচিত্র দিয়েছি, আমরা পরে আরো কিছু মানচিত্র দেখব। আচ্ছা, এরপরে আমি একটা মানচিত্র সংযুক্ত করেছি যেগুলো আমাদের পাঠ্যের পরবর্তীতে প্রয়োজন হবে। এই শহরগুলোর সাথে আমাদেরকে কিছুটা পরিচিত হতে হবে। মুসলিম স্পেনের ইতিহাসের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে শহরগুলো জড়িত, যেমন এই যে মালাগা, গ্রানাডা, সেভিল, কর্ডোভা, ভ্যালেন্সিয়া, বার্সেলোনা, জারাগোসা, এই আলমেরিয়া, এই শহরগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। আর এই ধারণা থাকার ফলেই আমরা বুঝতে পারবো যে কোন অঞ্চলে আসলে ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। যেমন এই যে টলেডোর কথা বলা হচ্ছে, এই টলেডোতে ফকিহ বিদ্রোহ হয়েছিল। এই যে বার্সেলোনাকে কেন্দ্র করে ফ্রাঙ্কদের সাথে একটা সীমানা নির্ধারণ হয়েছিল, এবং এই ফ্রাঙ্করা আবার পরবর্তীতে এই অঞ্চলটা অবরোধ করে রেখে এদিকে পশ্চিম দিকে আরো অগ্রসর হয়েছিল। তো এই যে ভ্যালেন্সিয়া, এই শহরগুলোর সাথে অনেক ঘটনা জড়িত আছে মুসলিম স্পেনের। তাহলে এই শহরগুলোর সাথে কিছুটা আমাদেরকে পরিচয় হতে হবে। তাহলে আমরা মানচিত্রটা দেখলাম, আর এরপরে আমরা চলে যাই পরে কি আছে আমাদের জন্য। তাহলে হাকামের আমরা যদি দেখি যে হাকামের পরিচয়টা আমরা জানলাম, তো হাকামের ব্যক্তিগত জীবনাচরণটা কেমন ছিল এটা সম্পর্কে আমাদের জানবো। আমরা জানি হাকাম হচ্ছে হিসামের পুত্র ছিলেন। তো হিসাম ব্যক্তি জীবনে অত্যন্ত ধার্মিক, বিনয়ী, ধর্মীয় অনুশাসনের প্রতি গভীর অনুরাগ, মানুষের প্রতি সহযোগিতা, সহমর্মিতা, উদারতা, অর্থাৎ সকল মানবীয় গুণের এবং ধর্মীয় অনুশাসনের সাথে তিনি কি করতেন, জীবন অতিবাহিত করতেন। এবং তার রাজ দরবারে তিনি আলেম ফকিহদের কদর রেখেছিলেন, এবং আলেম এবং ফকিহদের পরামর্শ মেনেই তৈরি কি করতেন, রাজকার্য পরিচালনা করতেন। কিন্তু হাকামের ব্যক্তিগত জীবন আচরণ ছিল অত্যন্ত আলাদা। ব্যক্তিগত সাজসজ্জায় হাকাম জাঁকজমকের ব্যবহার করতেন। তার রাজধানী যখন শত্রুদের নিজ সেনাবাহিনী এবং শত্রু বাহিনীর মাঝে অস্ত্র প্রতিযোগিতায় প্রকম্পিত, ঠিক তখন তাকে দেখা গেছে তিনি কেশ বিন্যাসে সুগন্ধি পরে সুগন্ধি পরার কাজে ব্যস্ত হয়ে আছেন। তো ঠিক এরকম ব্যক্তিত্ব ছিল হাকামের। তো তার একজন সহযোগী, তার একজন সহচর তাকে জিজ্ঞেস করেছিল যে শত্রু বাহিনী দ্বারা আপনার রাজধানী পরিবেষ্টিত হয়ে আছে, আর আপনি চুলের কেশ বিন্যাস, চুল সাজগোজ এবং সুগন্ধি মেখে বসে আছেন, এর কারণটা কি? তিনি উত্তর দিয়েছিলেন যে আমি যদি যুদ্ধে নিহত হই তাহলে তোমরা আমার ছিন্ন মস্তকে
ছিন্ন মস্তককে তোমরা কিভাবে চিনতে পারবে? অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছিলেন তিনি। এভাবেই স্পেনে উমাইয়া আমিরাতের আমিরদের মাঝে হাকাম সব থেকে বেশভূষা নিয়ে জাঁকজমকের সাথে চলাফেরা করতেন, বিলাসবহুল দ্রব্য ব্যবহার করতেন। এটা ছিল তার জাঁকজমকময় জীবনের অন্যতম দিক। মদ্যপান অর্থাৎ তিনি ধর্মীয় অনুশাসন কিছুটা মেনে চলতেন, কিন্তু মদ্যপান তার চরিত্রের অন্যতম দিক ছিল। তিনি নিয়মিত মদ পান করতেন, যেটা ইসলামের অনুশাসন বহির্ভূত। এ কারণেই তাকে তার সভাসদ এবং আমির ওমরাদের বিরাগভাজন অনেকটা হতে হয়েছিল। ধর্মীয় ব্যক্তিত্ব অপেক্ষা গায়কদের গুরুত্ব প্রদান বেশি, অর্থাৎ তিনি ধর্মীয় আলেম ওলামা অপেক্ষা যারা গান বাজনা, নৃত্য, কবি, সাহিত্যিক এদের কদর বেশি দিতেন, তার রাজদরবারে পৃষ্ঠপোষকতা করতেন। অর্থাৎ তার বাবা যেখানে ধর্মীয় আলেম সম্প্রদায়ের প্রতি বিশেষ পৃষ্ঠপোষকতা দান করেছিলেন এবং রাজদরবারে তাদের একটা আলেমদের একটা প্রভাব বলয় তৈরি করেছিলেন, কিন্তু হাকাম এসে কি করলেন যে আলিম ওলামাদের সহচর্য ত্যাগ করে তিনি গায়ক, কবি, সাহিত্যিক এদের বেশি পৃষ্ঠপোষকতা করা শুরু করেছিলেন। তাহলে এই ধর্মীয় ব্যক্তিত্বরা স্বাভাবিক কারণে তার প্রতি একটা মনোক্ষুণ্ণ হয়েছিল, তার প্রতি একটু বিরাগভাজন হয়েছিল। বিলাসবহুল প্রসাধনের ব্যবহার, অর্থাৎ রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ কার্যাবলীর রাষ্ট্রীয় অর্থ ব্যয় করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হাকামের চরিত্রে তার বাবার চরিত্রের বিপরীত বিষয়টা আমরা দেখতে পাই। তিনি সবসময় বিলাসবহুল দ্রব্য ব্যবহার করতেন, বিলাসী দ্রব্য ব্যবহার করতেন, যেগুলো প্রজা অসন্তোষের জন্য অত্যন্ত যথেষ্ট ছিল। রাষ্ট্রীয় কার্যে ব্যয়বহুল প্রকল্প গ্রহণ, অর্থাৎ এখানে একটা কথা বলে রাখা ভালো, হাকাম উমাইয়া আমিরদের মাঝে সব থেকে বেশি পরিমাণে দেহরক্ষী বাহিনী তিনি নিযুক্ত করে রাখতেন, এবং এই দেহরক্ষী বাহিনী নিযুক্ত করার ফলে রাষ্ট্রীয় আয়ের একটা বড় অংশ ব্যয় হতো সেই নিরাপত্তা প্রয়োজনে। এই সকল কারণেই মানুষ তৎকালীন স্পেনে বসবাসরত সকল গোষ্ঠীর মানুষ হাকামের প্রতি কিছুটা হলেও বিরাগভাজন থাকত, বিরাগভাজন ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখব যে হাকামের শাসনামলে সংঘটিত ফকিহ বিদ্রোহের কারণ। এই আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে ফকিহ কারা। ফকিহ বলতে তাদেরকে বোঝায় যারা ইসলামী আইনশাস্ত্রের বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ জ্ঞান রাখেন, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার যোগ্যতা অর্জন করেন, তাদেরকে আমরা বলি ফকিহ। তাহলে ফকিহদের একটা প্রভাব বলয় তৈরি হয়েছিল সেই প্রথম হিশামের সময় থেকে। আমরা জানি হিশাম অত্যন্ত ধার্মিক, অত্যন্ত উদার, ধর্মীয় অনুশাসনের প্রতি গভীর অনুরাগকার ছিল। এই কারণেই তিনি সর্বদাই আলেম ওলামা ফকিহদের পরামর্শ মেনে চলতেন। বিশেষ করে মালিকি মাযহাবের ফকিহদের একটা প্রভাব বলয় তার উপরে তৈরি হয়েছিল, এবং রাষ্ট্রীয় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ করাতেন এবং তাদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়েছিলেন। তো হিশামের দেওয়া এই সুযোগ সুবিধাগুলো ফকিহরা গ্রহণ করেছিল এবং অত্যন্ত আনন্দ চিত্তেই তারা গ্রহণ করেছিল এবং হিশামকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করত। কিন্তু হাকাম ক্ষমতায় আসার পরে কি করেছিল, এই যে ফকিহদের সুযোগ সুবিধা, হিশাম প্রদত্ত যে সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়েছিলেন। আর এই বন্ধ করে দেওয়ার ফলেই ফকিহরা স্বাভাবিকভাবেই মনক্ষুণ্ণ হয়েছিল।
এছাড়া তার যে বিলাসবশনমত্ত রাজকার্যের প্রতি যত্নশীল না হয়ে বিলাসী ব্যবহার বিচারে বিলাসী জীবনাচরণে অভ্যস্ত হয়ে পড়া, এই বিষয়গুলো ফকিহদের মনোকষ্টের একটা কারণ ছিল। তাছাড়া ফকিহদের সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছিলেন। এই কারণেই মূলত ফকিহরা হাকামের প্রতি বিরাগ ভাজন হয়েছিল। হাকামের অনইসলামিক কর্মকাণ্ড ফকিহদের অসন্তুষ্ট করেছিল। হাকামের যে অনইসলামিক ইসলাম বিরোধী যে কর্মকাণ্ডগুলো ছিল, যেমন তিনি মদ পান করতেন, ধর্মীয় অনুশাসন ঠিক সেভাবে পালন করতেন না, বা আরো অনেক অভিযোগ তার বিরুদ্ধে জমা হয়েছিল। এই বিষয়গুলোই হচ্ছে মূলত ফকিহ আন্দোলনকে জোরদার করেছিল। এভাবেই হাকামের অনইসলামিক বিভিন্ন কর্মকাণ্ডে ফকিহরা রাগান্বিত হয়ে তার উপর জুমার নামাজের খুতবায় অভিশাপ দেওয়া শুরু করেছিল। অভিশাপ বর্ষিত করতে থাকলে হাকামের সাথে ফকিহদের একটা দূরত্ব সৃষ্টি হয়, ফলেই এই ফকিহ বিদ্রোহটা শুরু হয়েছিল। এরপরে নমুসলিমদের সুযোগ সুবিধা। আমরা জানি নমুসলিম তৎকালীন সময়ে স্পেনের শুধু মুসলিমরা বসবাস করতো না, মুসলিম ছাড়াও খ্রিস্টান অন্যান্য ধর্মের লোকজন বসবাস করত, এবং মুসলমানদের ধর্মীয় আকীদা, মুসলমানদের আচার ব্যবহার, ইসলামের সাম্য মৈত্রীর বাণীর মুগ্ধ হয়ে অনেক মানুষ ইসলাম গ্রহণ করত। এবং হিশাম এই নমুসলিমদের বিশেষ সুযোগ সুবিধা দিয়েছিলেন, এবং বলা বাহুল্য যে ইসলাম ধর্মে ইসলাম প্রচারের জন্য যেমন মুসলিমদের যে জাকাত প্রদান করতে হয়, এই জাকাতের একটা অংশ কিন্তু ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য একটা খাতও কিন্তু বন্টন করার কথা বলা হয়েছে। তো এই নমুসলিমরা হিশামের সময় থেকেই একটা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করত, কিন্তু হাকাম ক্ষমতায় আসার পর কি করলো, এই নমুসলিমদের যে সুযোগ সুবিধাগুলো ছিল এই সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিল। ফলে ইসলামের প্রচার এবং প্রসার স্বাভাবিকভাবেই কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছিল। আর এই বাধাগ্রস্ত হওয়ার ফলেই ফকিহরা হাকামের উপর মনক্ষুণ্ণ হয়েছিল, এবং নমুসলিমরা ফকিহদের আন্দোলনে যোগদান করেছিল। এরপরে আমার্তদের সাথে ফকিহদের সম্পর্ক। আমরা জানি যে রাজদরবারে আমর্তরা সেই হিসামের সময় থেকেই চাকরিতে বা রাজকার্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। ফকিহদের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এবং ফকিহদের পরামর্শ নিয়ে তারা বিভিন্ন কাজ করতেন। কিন্তু যখন হাকাম দেখলো যে হাকাম কি করলো, যে ফকিহদের সাথে একটা দূরত্বের সৃষ্টি করলো, কিন্তু আমাত্তদের সাথে ফকিহদের সেই সম্পর্কটা কিন্তু রয়ে গিয়েছিল। পরবর্তীতে হাকাম আমাত্তদের সাথে ফকিহদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে এক প্রকার জোর করে ছিন্ন করার ব্যবস্থা করেছিল। এর ফলে ফকিহরা মনক্ষুণ্ণ হয়েছিল। ফকিহদের নতুন আমির নিয়োগ, এই যে হাকামের বিতর্কিত সব কর্মকাণ্ড এবং জনসন্তোষ যখন দানা বেঁধে উঠছিল, ঠিক এরকম একটা মুহূর্তেই ফকিহরা কি করেছিল, যে আবুল কাসিম নামক একজন ব্যক্তিকে কি করেছিল, নতুন আমির হিসেবে নিয়োগদানের প্রচেষ্টা চালিয়েছিল। আর এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করেই হচ্ছে দুই পক্ষ অর্থাৎ হাকাম এবং ফকিহ এদের মাঝে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়। আর এই মনোমালিন্য থেকেই মূলত হাকাম কি করেছিল, ফকিহদের প্রতি অসন্তুষ্ট হয়েছিল, আবার ফকিহরাও কি করেছিল, এই হাকামের প্রতি অসন্তুষ্ট হয়েছিল। এই সকল ঘটনা এবং এর প্রেক্ষাপটে কর্ডোভার প্রখ্যাত দুইজন আমাত্য সহ ৭২ জন ফকিহ ও বিশিষ্ট নেতাকে হাকাম কি করেছিল, হত্যা করেছিল। অত্যন্ত নির্মম নির্দয়ভাবে হত্যা করেছিল। আর এই হত্যাকাণ্ড থেকে সে সময়ের যুগ শ্রেষ্ঠ ফকিহ ইয়াহিয়া বিন ইয়াহিয়া, ঈসা বিন দিনার কোন ক্রমে টলেদো নামক একটা শহর আছে, টলেডো বা টলেদো, এই শহরে পালিয়ে গিয়েছিলেন এবং আশ্রয় নিয়েছিলেন হাকামের নৃশংসতা থেকে। এভাবেই ফকিহদের সাথে তাদের হাকামের একটা দূরত্বের বা
হাকাম এই ফকিহদের আন্দোলনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর হয়েছিলেন এবং কঠোর মনোভাব গ্রহণ করেছিলেন এবং কঠোর নীতি গ্রহণ করে সেটা বাস্তবায়ন করেছিলেন এবং ৭২ জন ফকিহকে নির্মম নির্দয়ভাবে হত্যা করেছিলেন, যেটা ছিল একটা ইতিহাসের অন্যতম একটা কলঙ্কজনক অধ্যায়। এরপরে আমরা দেখব যে চাচাদের বিদ্রোহ দমন, অর্থাৎ হাকামের দাদার নাম ছিল আব্দুর রহমান আর দাখিল। তাহলে আব্দুর রহমান আর দাখিলের দুজন পুত্র ছিল, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ আর একজনের নাম হচ্ছে সুলাইমান। তারা হচ্ছে হাকামের প্রথম স্ত্রী, তারা হচ্ছে আব্দুর রহমান আর দাখিলের প্রথম স্ত্রীর সন্তান। আর হাকামের পিতা প্রথম হিসাম ছিলেন ওই যে কিঙ্করী সুন্দরী রমণী যে দাসীকে স্ত্রী মর্যাদা দিয়েছিলেন, অর্থাৎ ইউসুফ আল ফিহরির কন্যা যে দাসীকে উপহার দিয়েছিলেন আব্দুর রহমান আর দাখিল, তার সন্তান ছিল হিসাম। আমরা এটা আগেই বলেছি, আগের ক্লাস যদি তোমরা দেখো তাহলে এটা বুঝতে পারবে। তাহলে এই হিসাম ছিল সেই সুন্দরী কঙ্করী দাসীর পুত্র। তো সুলাইমান এবং আব্দুল্লাহ ছিল আব্দুর রহমান আর দাখিলের জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ বড় তারা বয়সে বড়। তা এই কারণে তারা একটা জনমত সংগঠন করেছিল যে আমরা আমিরের পদবী লাভের আসল হকদার, অর্থাৎ আমাদেরকে বঞ্চিত করে হিসাম এবং তার পুত্র হাকাম হচ্ছে আমিরের দায়িত্ব লাভ করেছে। এবং তারা কি করেছিল, ক্ষমতা দখল করার জন্য একটা মতবাদ এবং তাদের সপক্ষে জনমত সৃষ্টি করার জন্য গণপ্রচারণা চালু করেছিল। এবং একজন টলেডোতে গিয়ে, আরেকজন ভ্যালেন্সিয়াতে গিয়ে নিজেদের সপক্ষে কি করেছিল, জনমত সংগ্রহ করছিল। এবং তারা হাকামের সামরিক সক্ষমতা সম্পর্কে সামান্যতম তাদের জ্ঞান ছিল না। তো হাকাম যখন বুঝতে পারলেন যে তার চাচারা বা তার পিতব্যরা এরকম তার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তিনি একটা শক্তিশালী বাহিনী, শক্তিশালী একটা অভিযান পরিচালনা করেছিলেন এবং তাদেরকে দমনের ব্যবস্থা করেছিলেন। এবং কাসিরা রণক্ষেত্রে সুলাইমানকে পরাজিত করেছিলেন এবং পরবর্তী সময়ে রণক্ষেত্র থেকে পালায়নকালে সুলাইমান হাকামের সৈন্যদের দ্বারা ধৃত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। শার্লিমেনের সাথে আব্দুল্লাহ আবার সম্পর্ক, শার্লিমেনের সাথে আব্দুল্লাহ যে সম্পর্ক স্থাপন করেছিলেন, যে শার্লিমেন আমরা জানি যে ফ্রান্সের তৎকালীন সম্রাট ছিলেন। তাহলে শার্লিমেনের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছিলেন, যে শার্লিমেনের সাথে একটা সন্ধিতে উপনীত হয়েছিল যে হাকাম থেকে যেন ক্ষমতা উদ্ধার করে আব্দুল্লাহকে দেওয়া হয়। ঠিক এভাবেই শার্লিমেনের সাথে আতাত করেছিলেন কে, আব্দুল্লাহ। তো একটা অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ হাকামের কাছে পরিচালিত হয় এবং আব্দুল্লাহ একটা সন্ধি সূত্রে আবদ্ধ হয় এবং টলেডোতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার মেনে নেয়। সন্ধি শর্ত হচ্ছে যে তার দুজন পুত্রকে হাকামের দরবারে রাখা হবে। এবং হাকাম কি করেছিলেন, তার বোনের সাথে আব্দুল্লাহর পুত্র আসবাগের বিবাহ দিয়েছিলেন। এভাবেই আব্দুল্লাহকে পরাজিত করেছিল এবং ভ্যালেন্সিয়া থেকে আব্দুল্লাহ টলেডোতে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। এরপরে আমরা দেখব যে ফ্রাঙ্কদের বিরুদ্ধে অভিযান। সেনাপতি
আব্দুল করিমকে প্রেরণ করেছিলেন ফ্রাঙ্কদের বিরুদ্ধে, এবং আব্দুল করিম ফ্রাঙ্কদের পরাজিত করেছিল। ফ্রাঙ্করা জেরোনা, হিউস্কা এবং লেরিদা নামক জায়গায় মুসলমানদের অবরুদ্ধ করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এবং আব্দুল করিম অত্যন্ত দক্ষতার সাথে, যোগ্যতার সাথে জেরিনা, হিউস্কো, লেরিদা ইত্যাদি পুনরুদ্ধার করেছিলেন। এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সীমারেখা নির্ধারণ, গজ সীমারেখা, অর্থাৎ ফ্রান্সের সম্রাটের সাথে এই যে বার্সেলোনা কেন্দ্রিক, তো এই অঞ্চলটা ফ্রান্সের সেই শার্লিমেনের সময় থেকে তারা মনে করত যে গোটা স্পেন তারা পদানত করবে, গোটা স্পেনকে তারা দখল করবে। তাদের উদ্দেশ্য মূলত দুইটা ছিল, যে স্পেনকে দখল করা, আর আরেকটা উদ্দেশ্য ছিল মুসলমানদের জন্য পিরোনিস পর্বতমালা পার হয়ে গিয়ে ফ্রান্সে আক্রমণ আর চালাতে না পারে। এই কারণেই তারা সর্বদা সজাগ থাকত। তো শার্লিমেনের পুত্র লুইস পিরোনিস পর্বতমালা পার হয়ে এসে বার্সেলোনা পর্যন্ত অগ্রসর হয়, এবং বার্সেলোনা অগ্রসর হয়ে কয়েকটা শহর পদানত করে অবরোধ করে রেখে জারাগোসা, টলেডোর দিকে অগ্রসর হতে থাকে। তো অবরুদ্ধ নাগরিকরা আমিরের কাছ থেকে সাহায্য না পেয়েই তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়, এবং ফ্রাঙ্করা আরো পশ্চিমে অগ্রসর হতে থাকে। এভাবেই সুযোগ পেয়ে হাকাম কি করে, শক্তিশালী সেনাবাহিনী নিয়ে গদদেরকে বা ফ্রাঙ্কদেরকে বিতাড়িত করে, কিন্তু বার্সেলোনা তাদের দখলে থেকে যায়, এবং এই বার্সেলোনাতেই হচ্ছে একটা সীমারেখা নির্ধারণ করার ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপরে আমরা দেখব যে টলেডো হত্যাকাণ্ড। আচ্ছা, টলেডো সম্পর্কে দুটো কথা জানতে হবে, যে মুসলিমরা আগমনের পূর্বেই টলেডো ছিল স্পেনের রাজধানী। স্পেনের মুসলিম ক্ষমতা আসার পরেই রাজধানী প্রথমে সেভিল, এরপরই হচ্ছে কর্ডোভাতে স্থায়ী রূপ লাভ করে। তো এই কর্ডোভায় রাজধানী স্থানান্তরের কারণে টলেডোবাসী স্বাভাবিকভাবে ক্ষুব্ধ ছিল, আর এই ক্ষুব্ধ হওয়ার কারণেই ক্ষুব্ধ হওয়ার কিছু কারণও ছিল। ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক দিক দিয়ে, নাগরিক সুযোগ সুবিধার দিক দিয়ে টলেডোবাসী তাদের পুরাতন ঐতিহ্য ফিরে আসুক, এটাই তারা কামনা করছিল। আর টলেডোতে বসবাস করতো সাধারণত খ্রিস্টান, বারবার, আরব এবং অন্যান্য গোষ্ঠীর লোকজন। তাহলে এই টলেডোর মানুষ হচ্ছে বিদ্রোহ করে বসেছিল, তারা যেন প্রাপ্য, তাদের যেন পুরনো গৌরব তারা ফিরে পায়, এই কারণেই তারা হচ্ছে বিদ্রোহ করে বসেছিল। তো উবাইদা নামক একজন ব্যক্তি, এই উবাইদার বিরুদ্ধে আমরুসকে প্রেরণ করা হয়েছিল, এবং আমরুস অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে উবাইদার কে মোকাবেলা করেছিল, এবং পরবর্তী সময়ে হাকাম আমরুসকে টলেডোর গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু বিপত্তিটা হলো আরেকটা জায়গা, গালিব নামক একজন কবি, অসাধারণ জনপ্রিয়তা ছিল এই গালিবের। এই গালিব নামক একজন কবি যখন বিদ্রোহ করে বসলো, তখন তার ব্যাপক জনসমর্থন, আর এই বিদ্রোহ করে বসলেই গালিবকে পদানত করতে, গালিবের বিদ্রোহ দমিয়ে রাখতে আমরুসকে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই আমরুস যখন মৃত্যুবরণ করেন, তখন টলেডোতে শান্তি অবস্থা বিরাজিত হয়। এরপরে আমরুসের পরামর্শে হোক বা খলিফার নিজস্ব মস্তিষ্ক প্রসূত হোক, যে কোনো কারণেই একটা অভিনব হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল, যেটা ইতিহাসে অত্যন্ত নির্মম একটা হত্যাকাণ্ড, যেটাকে বলা হয় ডে অফ ডিচ বা ফসি বলা হয়।
অর্থাৎ এই অভিনব হত্যাকাণ্ড পরিচালনার জন্য কি করেছিল, একটা ভোজ সভার আয়োজন করা হয়েছিল। হাকাম একটা ভোজ সভার আয়োজন করেছিলেন, কারণ হচ্ছে যে টলেডোর মানুষ যেন আর ভবিষ্যতে কোনোদিন বিদ্রোহী হয়ে উঠতে না পারে এবং বিদ্রোহে অংশগ্রহণ করতে না পারে, এবং কোনো ক্রমেই যেন টলেডোর শাসন ক্ষমতা বা টলেডো যে কোনো মূল্যের জন্য শান্তি বিরাজিত থাকে। এ কারণে তিনি এই অভিনব কায়দায় হত্যাকাণ্ডটি পরিচালনা করেছিলেন, যা ইতিহাসে অত্যন্ত জঘন্য বর্বরচিত একটা হত্যাকাণ্ড। এখানে বলা হয় যে নিহতের সংখ্যা কেউ কেউ বলছে 700 জন থেকে 5000 জনের অধিক ছিল। এই নির্মম ষড়যন্ত্রমূলক হত্যার কবলে পড়ে টলেডোর যে বহু গণ্যমান্য ব্যক্তির জীবন অবসান হয়েছিল, এবং পরবর্তী সময়ে আর 7 বছর সেই টলেডোতে আর কোনো বিদ্রোহ, বিভাজন, বিশৃঙ্খলা দেখা দেয়নি। এভাবেই টলেডোতে হাকাম পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। এরপরে ভগ্নিপতির প্রতি ভুল ধারণা, অর্থাৎ ভগ্নিপতি হচ্ছে ওই যে তার চাচা আব্দুল্লাহর পুত্র আসবাগ, আসবাগের সাথে তার বোনের বিয়ে দিয়েছিলেন। তাহলে এই বিয়ে দেওয়ার পরেই হচ্ছে মেরিদার গভর্নর হিসেবে তিনি তাকে নিয়োগ দিয়েছিলেন, এবং আসবাগ অত্যন্ত দক্ষতার সাথে শাসন কার্য পরিচালনা করতে আসছেন। কিন্তু বিপত্তি হলো, আসবাগের সাথে মেরিদার যে উজির প্রধানমন্ত্রী, তার সম্পর্ক কিন্তু ভালো ছিল না। আর এই সম্পর্ক ভালো না থাকার কারণে আসবাগের বিরুদ্ধে উজির হচ্ছে কিছু প্ররোচনামূলক ঘটনা কাহিনী হাকামের কাছে এটা ষড়যন্ত্র রূপরেখা তুলে ধরে। হাকাম সত্যাসত্যি বিবেচনা না করেই কি করে, তার ভগ্নিপতি আমরসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, এবং হাকাম কি করেছিল, একটা সৈন্যবাহিনী প্রেরণ করেছিল আসবাগের বিরুদ্ধে। আসবাগের বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে হাকামের বাহিনীকে মোকাবেলা করেছিল, এবং হাকামের বাহিনী পরাজিত হয়েছিল। এরপরে দ্বিতীয় অভিযান, আবার আরো একটা অভিযান পরিচালনা করেছিল হাকাম নিজেই তার ভগ্নিপতির বিরুদ্ধে, আসবাগের বিরুদ্ধে। এবং আসবাগের সাথে আসবাগ বুঝতে পেরেছিল যে আমাদের মাঝে অহেতুক রক্তপাতের প্রয়োজন নেই, এ কারণে তিনি একটা শান্তিপূর্ণ সমঝোতার একটা রূপরেখা তৈরি করেছিলেন, এবং বলেছিলেন যে অহেতুক রক্তপাত নিজেদের মাঝে করাটা সমীচীন হবে না, এবং উভয়ই আসবাগ হাকামকে বুঝিয়ে বলেছিলেন ঘটনার বিস্তারিত, এবং হাকাম বুঝেছিলেন, এবং মেরিদার যে উজির তাকে শাস্তি প্রদান করে উভয়ই সমঝোতা স্থাপন করেছিলেন, এবং সেই সমঝোতামূলক কর্মকাণ্ডই পরিচালনা করেছিলেন, এবং সমঝোতার ভিত্তিতেই তারা কি করেছিল, শাসন কার্য পরিচালনা করত। এরপরে হচ্ছে যে কর্ডোভাবাসীর বিদ্রোহ দমন, অর্থাৎ কর্ডোভা ছিল রাজধানী। তো কর্ডোভা সাধারণভাবে সেখানে হাকাম বসবাস করত, আর এই হাকামের সাথে কর্ডোভাবাসীর মনোমালিন্য সেই ফকিহদের থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই কর্ডোভাবাসী হাকামের প্রতি ছিল অসন্তুষ্ট। তো তাহলে অসন্তুষ্ট হওয়ার কারণগুলো আমরা কিছুটা হলেও জেনেছি। আরো কিছু কারণ ছিল যে যার মাঝে যে ফকিহদের সাথে সম্পর্কের অবনতি, এটা তো আমরা জেনেছি। এরপরে প্রয়োজন অতিরিক্ত দেহরক্ষী বাহিনী নিয়োগ, অর্থাৎ হাকাম কি করেছিল, তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রচুর দেহরক্ষী বাহিনী নিয়োগ করেছিল। যে বলা হচ্ছে যে 6 থেকে 7,000 দেহরক্ষী বাহিনী সর্বদা তিনি নিয়োগ করে রাখতেন, এবং এই দেহরক্ষী বাহিনীর নিয়োগ করার ফলে রাজস্বের একটা বড় অংশ তাদের পিছনে খরচ হয়ে যেত, এবং জনগণের যে প্রাপ্য সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো প্রদান করা হাকামের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।
আর এই বিশাল সংখ্যক দেহরক্ষী বাহিনীর কর্মকাণ্ড ছিল অত্যন্ত বিতর্কিত। তারা তারা কর্ডোভার যে কোনো স্থানে যে কোনো অন্যায়মূলক কর্মকাণ্ড করতে দ্বিধাবোধ করতো না। এবং এই দেহরক্ষী বাহিনীর অপতৎপরতাগুলো একটা ক্ষোভে, কর্ডোভাবাসীর মধ্যে একটা ক্ষোভের রূপ নেয়। অর্থাৎ দেহরক্ষী বাহিনীর একজন সদস্য একদিন তলোয়ার শান দেওয়ার জন্য এক কামারের দরবারে হাজির হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই কামার তলোয়ারে শান দেওয়ার দিতে অপারগতা প্রকাশ করলে সেই সৈন্যটি ক্ষুব্ধ হয়ে সেই কামারকে হত্যা করে। এতে সাধারণ মানুষ হাকামের বিরুদ্ধে ফুঁসে ওঠে। এছাড়া হাকামের আরো কিছু বিতর্কিত কর্মকাণ্ড, যেমন মদ পান করা, নাগরিক সুযোগ সুবিধার প্রতি খেয়াল না রাখা, এই বিষয়গুলো জনগণকে বিচলিত করেছিল এবং আন্দোলনে উৎসাহী করে তুলেছিল। হাকামের অভিনব কৌশল গ্রহণ। হাকাম কি করলো আবার, যে একটা অভিনব কৌশল গ্রহণ করলো, যেন টলেডোবাসীর মতো কর্ডোভাবাসীও যেন আর ভবিষ্যতে কখনো বিদ্রোহে অংশগ্রহণ করতে না পারে। এই কারণেই বিক্ষুব্ধ জনগণ বিক্ষুব্ধ জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য তার সেনাবাহিনীকে দুটো ভাগে ভাগ করে তিনি প্রেরণ করেছিলেন। একটা ভাগকে তিনি নিযুক্ত করেছিলেন যেন দেহরক্ষী বাহিনীর সদস্যরা যারা বিদ্রোহে অংশগ্রহণ করেছে তাদেরকে যেন নিবৃত করতে পারে। আর আরেকটা অংশকে প্রেরণ করেছিলেন যে কর্ডোভার অধিবাসীদের বাড়ি ঘরে যেন অগ্নিসংযোগ করে, নৃশংস ভয়াবহ নৃশংসতা চালাতে পারে। এভাবেই তিনি কি করেছিলেন, যে দুটো ভাগে বিক্ষুব্ধ হয়ে অভিযান পরিচালনা করেছিলেন। এবং এই যুদ্ধে বহু লোক হতাহত হয়। ৩৩ জন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি সহ ৩০০ জন ব্যক্তিকে নিম্নমুখী করে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এবং ৮,০০০ ফ্যামিলিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে ৩ দিনের মধ্যেই তোমাদেরকে কর্ডোভা ছেড়ে চলে যেতে হবে অন্যত্র। এবং এই অত্যন্ত হৃদয়হীন ভাবে, অত্যন্ত কঠোর নির্দেশের ফলে সেই ৮,০০০ ফ্যামিলি কোনো ক্রমে কর্ডোভা থেকে বের হয়ে মরক্কো বা অন্যান্য দ্বীপাঞ্চলে তারা কি করেছিল, আশ্রয় নিয়েছিল। আর এই অসংখ্য বারবার পরিবারকেও তিনি উৎখাত করেছিলেন। তারা কেউ কেউ উদ্বাস্তু হইয়া ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে আশ্রয় গ্রহণ করেছিল, যেটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত গর্হিত একটা কাজ, যেগুলো মানবিকতা পরিপন্থী একটা কাজ। এরপরে হচ্ছে হাকাম আরো কিছু অভিযান পরিচালনা করেছিল, যেমন ভূমধ্য সাগরীয় অঞ্চলে কিছু অভিযান পরিচালনা করেছিল এবং মেরজোকা, ইভিকা, সার্দিনিয়াতে স্বীয় আধিপত্য তিনি কি করেছিলেন, প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এরপরে আমরা দেখব যে হাকামের চরিত্র এবং কৃতিত্বটা আসলে কিরকম ছিল। যে হাকামের চরিত্র কৃতিত্ব, কঠোরতার কথা বলা হচ্ছে। হাকাম অত্যন্ত কঠোর, এটা আমরা তার প্রমাণ পেয়েছি। কারণ তিনি ফকিরদের প্রতি একটা নৃশংসতা চালিয়েছিলেন, টলেডোবাসীর প্রতি একটা নৃশংসতা চালিয়েছিলেন, কর্ডোভাবাসীর প্রতি অত্যন্ত নির্দয় নিষ্ঠুরভাবে তাদের উচ্ছেদ করেছিলেন এবং ৩০০ জন ব্যক্তিকে নিম্নমুখী করে হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন, যেগুলো ছিল কঠোরতা। এবং তবে তার একটা বিপরীত ছিল যে তিনি ছিলেন ন্যায় বিচারক, অনেকটা ন্যায় বিচারক বলা যায়। যে কোন এক ব্যক্তি তৎকালীন সময়ের আমিরের কাছে অভিযোগ দিয়েছিল যে তার বিচার কার্যটা ছিল অন্যতম এরকম যে ন্যায় নীতি এবং ভয়ভীতির ঊর্ধ্বে উঠে যেন বিচারকরা বিচার কার্য নির্বাহ করতে পারে। এভাবেই তিনি তাদেরকে কি করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছিলেন। এবং একটা চমৎকার একটা ঘটনা ঘটেছিল যে এক ব্যক্তি কাজীর দরবারে একটা অভিযোগ নিয়ে আসে যে তার একজন কৃতদাসকে জোরপূর্বক আমির কি করেছে, দখল করেছে। এবং সে কাজী আমিরকে নির্দেশ দিয়েছিলেন যে
আপনি সেই কৃতদাসটাকে ফেরত দিন। ঠিক আমির কি করেছিল? কৃতদাসটাকে ফেরত দিয়েছিল এবং বিচারকের সাহসিকতা এবং বিচারকের পেশাদারিত্ব দেখে মুগ্ধ হয়েছিল এবং তার প্রশংসা করেছিলেন। সৈন্যবাহিনী গঠন একটা সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনার জন্য অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে নিয়ন্ত্রণের জন্য সঠিক সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে এবং এই সেনাবাহিনী কে তিনি নিয়মিত বেতন ভাতা প্রদান করতেন এবং সৈন্যদের অন্যান্য সুযোগ সুবিধা, প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, রসদ যেন কোনো ঘাটতি না হয় সে বিষয়ে তিনি সর্বদা খেয়াল রাখতেন। শেষ জীবনে ফকিহদের প্রতি কিছুটা তিনি উদারতাও প্রদর্শন করেছিলেন এবং তিনি জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ করতেন। শেষ জীবনে তিনি কিছুটা উদার হয়েছিলেন জায়েদ বিন আব্দুর রহমান নামক একজন ফকিহর প্রতি এবং হাকাম তার অবসর সময়ে চিত্ত বিনোদনের জন্য শিকার, সঙ্গীত চর্চা, আসরে যোগদান করতেন। এই ছিল তার চরিত্রের মোটামুটি দিক। আর এইভাবেই হাকাম কি করেছিলেন যে বিভিন্ন তার সময়ে সংঘটিত বিভিন্ন বিদ্রোহ অত্যন্ত দক্ষতা, যোগ্যতার সাথে মোকাবেলা করেছিলেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।